তো আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, আজকে আমরা কিন্তু বিশেষ কিছু চিত্র শিখব, বিশেষ যেগুলো না হলেই নয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা দেখেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখাটা আমরা দেখেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখাটা লম্ব অক্ষ হচ্ছে দাম, তারপর সি দ্বারা কস্ট বোঝায়, আর দ্বারা রেভিনিউ বোঝায়। ঠিক আছে, আর ভূমি অক্ষে আমি কিউ দিয়ে প্রকাশ করলাম। কিউ কিউ মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ। ওকে, তোমরা চাইলে বাংলা লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা দেখেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা ফিক্সড থাকে, দামটা স্থির থাকে। দামটা স্থির থাকে, কেন স্থির থাকে সে ব্যাপারে আলোচনা করেছিলাম। কারণ এই বাজারে সমজাতীয় একই জাতের পণ্য সবাই বিক্রি করে এবং এই বাজারে ক্রেতা বিক্রেতা অসংখ্য। তো সবাই যদি সমান দামে বিক্রয় না করে তাহলে সমস্যা হয়। কেউ যদি বেশি দামে বিক্রয় করে তাহলে তার কাছে ক্রেতারা যাবে না। কারণ কি, এই বাজারে ক্রেতা বিক্রেতা উভয়ই যুক্তিশীল। ঠিক আছে, উভয়ে বাজার সম্পর্কে ধারণা রাখে, তারা ধারণা রাখে। তো সেই জন্য সবাই সেম দাম নির্ধারণ করে এবং এর ফলে কি হয়, এর ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় বা এআর রেখা এবং প্রান্তিক আয় বা এমআর এরা পরস্পর সমান হয়, এরই সাপেক্ষে দামটাও সমান হয়। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা এইটুকু দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন দাম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো এইটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম বা প্রান্তিক আয় রেখা কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়। হ্যাঁ, বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা ফিক্সড কেন, নির্ধারিত কেন। ওকে, তো চলো আজকে আমরা যে জিনিস শিখব সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বল্প মেয়াদে তিনটা অবস্থার সম্মুখীন হয়। স্বল্প মেয়াদে বলেছি, স্পষ্ট বলেছি স্বল্প মেয়াদে। ঠিক আছে, আমরা স্পষ্ট বলেছি যে স্বল্প মেয়াদে। তো সেই জিনিসটা আমরা দেখব যে স্বল্প মেয়াদে ফার্মের অবস্থাটা কি। আচ্ছা, তাহলে আমরা সবাই লিখি স্বল্প মেয়াদে, স্বল্প মেয়াদে, স্বল্প মেয়াদে ফার্ম, পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম বা বাজারে তিন ধরনের ভারসাম্য, দেখা যায় বা পরিলক্ষিত হয়। একই কথা দেখা যায় যদি 10 মার্কে আসে যে স্বল্প মেয়াদী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্প মেয়াদী ভারসাম্য ব্যাখ্যা করো, তাহলে আমাদের এই তিনটেই ব্যাখ্যা করতে হবে সংক্ষিপ্ত আকারে। তা তিনটে কি কি? একটা লিখতে পারি হচ্ছে গিয়া অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা সহ, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এগুলো প্রত্যেকটা আমরা সুন্দর করে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে হচ্ছে কি স্বাভাবিক, 2 নম্বরে হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। 3 নাম্বার স্বাভাবিক নয়, আর 3 নাম্বার হবে লোকসান, লোকসান সহ, লোকসান সহ ভারসাম্য। তাহলে স্বল্প মেয়াদে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই 3 ধরনের ভারসাম্য দেখায়। আমরা শুরুতেই এখন অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যটা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আমি বলে রাখছি অঙ্কনের বিশেষ টেকনিক রয়েছে, অবশ্যই আজকে সেই টেকনিক ভালো করে খেয়াল করবা। তো প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। প্রথমে আমাদের টপিকটা হচ্ছে
অস্বাভাবিক অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বা ফার্মের স্বল্পমেয়াদী ভারসাম্য তোমরা লিখিনি, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে। আচ্ছা, ফার্ম কখন অস্বাভাবিক মুনাফা লাভ করবে আমরা এইটা একটু খেয়াল করি। যদি আমরা মোট আয় মোট ব্যয় চিন্তা করি, মোট আয় কী দিয়ে চিন্তা করি? টোটাল রেভিনিউ মানে হচ্ছে মোট আয়। আর মোট ব্যয় কী দ্বারা চিন্তা করি? টিসি, টোটাল কস্ট দ্বারা মোট ব্যয় চিন্তা করি। যদি ফার্মের মোট আয় মোট ব্যয় অপেক্ষা বেশি পাওয়া যায় তবে ফার্মে অস্বাভাবিক মুনাফা বিরাজ করে, ঠিক আছে। অস্বাভাবিক মুনাফা বিরাজ করে। আর এখানে যেহেতু আমরা আলোচনা করব এসএসি মানে কি? অ্যাভারেজ কস্ট, শর্ট রান অ্যাভারেজ কস্ট, স্বল্পমেয়াদী গড় ব্যয় রেখা, ঠিক আছে। আর কি এখানে আছে? দাম, গড় আয়, প্রান্তিক আয়, যেহেতু সবাই সমান। আর এখানে যেহেতু গড় ব্যয় আছে, আমরা এখানে মূলত প্রাথমিকভাবে গড় ব্যয়ের সাথে গড় আয়ের একটা পার্থক্য দেখেই আমরা ভারসাম্য অবস্থা বলতে পারবো। যদি ফার্মের গড় ব্যয় অপেক্ষা গড় আয় বেশি হয় তাহলে আমরা বলবো যে ফার্মে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য দেখা দিয়েছে। একদম সিম্পল, একদমই সিম্পল। এবং চিত্র দেখলে অনেকের, এই চিত্র দেখলে অনেকের মানে কষ্ট হয়, বাট অঙ্কন সিম্পল আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এই জিনিসগুলো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এটা কিভাবে শুরু করব, এটা হচ্ছে ফ্যাক্ট। কিভাবে শুরু করব? অনেক সময় 4 মার্কে শুধু বলে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য ব্যাখ্যা করো, শুধু এইটা দিলেই হবে। তো আমরা শুরুতেই অস্বাভাবিক মুনাফা কি সেইটা কি অস্বাভাবিক মুনাফা কি এইটা আমরা একটু লিখব, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে অস্বাভাবিক মুনাফা বলতে ধনাত্মক অর্থনৈতিক মুনাফাকে বোঝায়। হ্যাঁ, স্বল্পমেয়াদে ফার্ম কখনো কখনো অস্বাভাবিক মুনাফা অর্জনে সক্ষম হয়। মূল কথা হচ্ছে আমরা শুরুতেই লিখব যে ফার্মের মোট ব্যয় অপেক্ষা মোট আয় যদি বেশি থাকে বা আয় যদি ধনাত্মক থাকে তাহলে সেই অবস্থাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এরপরেই আমরা লিখব যে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের বা অস্বাভাবিক মুনাফার এটা আমরা লিখে নেব। অস্বাভাবিক মুনাফার ভারসাম্যের দুটি শর্ত পূরণ করতে হয়। মুনাফার ভারসাম্যের জন্য দুটি শর্ত হলো পূরণ করতে হয়, লেখা লাগবে না, দুটি শর্ত হলো, লেখো দুটি শর্ত হলো। এক নাম্বার শর্তকে প্রথম লেখার দরকার নেই, আমরা সুন্দর করে প্রয়োজনীয় লিখি, যে কোনো একটা লিখলে হবে। প্রথম বা প্রয়োজনীয়, তো আমি সুন্দর করে শুধু প্রয়োজনীয়টাই লিখি, প্রথম আর লেখা লাগবে না। প্রথম মানেই তো এইটা। প্রয়োজনীয় যে শর্তটা আছে, প্রয়োজনীয় শর্ত কি শর্ত? প্রয়োজনীয় শর্তটা হচ্ছে যে ফার্মের যে প্রান্তিক ব্যয় রয়েছে, এসএমসি যে রেখাটা রয়েছে, প্রান্তিক ব্যয়টা অবশ্যই কিসের সমান হতে হবে? প্রান্তিক আয়ের সমান হতে হবে। এইটা হচ্ছে গিয়া প্রাথমিক শর্ত, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা অস্বাভাবিক মুনাফা লাভ করতে যাচ্ছি, আর এম আর সমান সমান আবার কি? এম আর সমান সমান কিন্তু এ আর, আবার এ আর সমান সমান কি? এ আর সমান সমান পি। এগুলো লিখলেও হয়, না লিখলেও হয়, তবে লেখাটা ভালো, যেহেতু একই রেখা সবাই আছে। আর যেহেতু বলেছি আমরা অস্বাভাবিক মুনাফা, এই মিউট করো, কারণ মিউট আছে। যেহেতু বলেছি অস্বাভাবিক মুনাফা, তাহলে এই যে এ আর পি এম আর সবাই যেহেতু সমান আছে, এই এ আর অপেক্ষা বা পি অবশ্যই এসএসসি অপেক্ষা বড় হবে। অর্থাৎ শর্ট রান অ্যাভারেজ যে কস্ট আছে, স্বল্পমেয়াদী যে গড় ব্যয় আছে, সেই গড় ব্যয় অপেক্ষা দামটা বেশি থাকবে, অথবা গড় আয় বেশি থাকবে, অথবা প্রান্তিক আয় বেশি থাকবে, এবং অথবা এসএমসি রেখার ঢালটা বেশি থাকবে, কোনটা অপেক্ষা? এসএসসি অপেক্ষা, ঠিক আছে। এইটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, অস্বাভাবিক মুনাফার প্রয়োজনীয় শর্ত। আর
পর্যাপ্ত শর্তটা সবার জন্য সমান, অস্বাভাবিক বলো, স্বাভাবিক বলো, লোকসান বলো, পর্যাপ্ত শর্তটা সবার জন্যই সমান। পর্যাপ্ত শর্তটা আমরা লিখি, এটা একদম সবার জন্য সেম। পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্তটা কি? পর্যাপ্ত শর্তটা হচ্ছে এসএমসি রেখার ঢাল, এসএমসি রেখার যে ঢালটা আছে বা শর্ট রান মার্জিনাল কস্ট বা স্বল্পমেয়াদী প্রান্তিক ব্যয় রেখার যে ঢালটা আছে, এই ঢালটা অবশ্যই এমআর বা প্রান্তিক যে আয় আছে, এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হবে, এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, যে এসএমসি রেখাটা যখন ঊর্ধ্বগামী হয়েছিল, যেই বিন্দুতে এমআর রেখাকে ছেদ করে গিয়েছিল বা এমআর এ আর পি রেখাকে ছেদ করে গিয়েছিল, সেই বিন্দুতে উৎপাদকের মূলত ভারসাম্য লাভ হয়েছিল। ওখানে ভারসাম্য দুইটা শর্তই পালিত হয়েছিল। তো চলো আমরা এখন এরই আলোকে আমরা চিত্রটি অঙ্কন করব। একদমই সিম্পল। আমি আবারও বলছি, এসএমসি ইকুয়াল টু এমআর, এটা একদম সার্বজনীন শর্ত। এখন এ আর ইকুয়াল টু পি লিখেছি কেন? কারণ এমআর সমান সমান এরা এমআর এর সমান সমান। আর এসিসির চেয়ে এদেরকে বড় কেন দিয়েছি? কারণ আমাদেরকে অস্বাভাবিক মুনাফা লাভ করতে হবে, তাহলে অবশ্যই গড় ব্যয় অপেক্ষা গড় আয়টা বেশি হতে হবে, বা দামটা বেশি হতে হবে, বা প্রান্তিক আয়টা বেশি হতে হবে। গড় ব্যয় অপেক্ষা বেশি হলেই আমরা কি করতে পারবো? অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবো। তো চলো আমরা এখন চিত্রভিত্তিক আলোচনা করি, তাহলে একদম সিম্পলি হয়ে যাবে। তা আমরা প্রথমে লিখব, এরপরে লিখব যে চিত্রের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা সহ ফার্মের স্বল্পমেয়াদী ভারসাম্য ব্যাখ্যা করা হলো। তো তারপরে আমরা কি করব? তারপরে আমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করে ফেলবো ইনশাআল্লাহ। চিত্রটা অঙ্কন করার একদম সিম্পল কৌশল আছে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। লম্বক কি? লম্বক হচ্ছে পি সি আর বা পি আর সি, যা লেখা প্রাইস কস্ট রেভিনিউ। কেন? কারণ হচ্ছে লম্বকে আমরা দামও নির্ধারণ করি, ব্যয় মানে কি এসএমসি এসএসসি ব্যয় রেখাও নির্ধারণ করি, রেভিনিউ কি এআর এমআর এরা রেভিনিউ কার্ভ, এটাও আমরা নির্ধারণ করি। লম্বকে তিনটা জিনিসই আছে। আর ভূমি অক্ষে আছে হচ্ছে কি কিউ, অথবা তুমি যদি মন চায় তোমার ভূমি অক্ষে লিখতে পারো উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ লিখতে পারো, কোনো সমস্যা নাই, কারণ উৎপাদনের পরিমাণের উপরই এই আয় ব্যয় দাম সবই নির্ভরশীল। ওকে, তো আমরা এখন চিত্রটা অঙ্কন করব। তো অনেকেই মনে করে যেহেতু দাম স্থির আছে, তা আগে দাম রেখাটা আমরা অঙ্কন করে নিই। এই ধারণাটা যার আছে সে কিন্তু ভুল করবে। আমরা এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে কোনোভাবেই আগে দাম রেখা বা এআর রেখা বা এমআর রেখা আমরা অঙ্কন করব না। এখানে টেকনিকটা হচ্ছে, আমরা একটা জিনিস জানি যে আমাদের যে এসএসসি রেখাটা এরকম হয়, এসএসসি রেখাটা ইউ আকৃতির হয়, এটা আমরা শিখেছিলাম। এসএসসি রেখাটা ইউ আকৃতির হয়, আমরা এটা শিখেছিলাম। এবং আমরা এটাও শিখেছিলাম যে এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দু থেকে কি যায়? এসএমসি রেখাটা যায়। এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দু থেকে আমরা এসএমসি রেখা টানবো। দেখো কতটা সিম্পলি আমরা অঙ্কন করছি, সেইটা একটু ফলো করবো যে ভাই কত সিম্পলি অঙ্কন করছে। এবং যদি প্রবলেম মনে হয় বুঝতে পারছি না, আমাকে অবশ্যই কোশ্চেন করবা লাইভে। তো এখন দেখো আমরা এইবার কি করব? আমরা এইবার দাম রেখা বা এআর এমআর রেখাটা অঙ্কন করব। এই দেখো আমি কি করলাম, এই উপর থেকে এই যে এআর এমআর ইকুয়াল টু পি রেখাটা অঙ্কন করলাম। আমাদের দামটা কি ফিক্সড। এইবার দেখো কিভাবে নিচ্ছি। তো যেখানে এসএমসি আর এমআর সমান হবে সেখানেই ভারসাম্য। তাহলে এই বিন্দুতে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে এসএমসি এমআর সমান হওয়ায় এই বিন্দু থেকে আমরা পরিমাণ নেব। ধরলাম পরিমাণটা হচ্ছে কিউ নট, এই কিউ নট, ঠিক আছে? আর এই পরিমাণটা যে বিন্দুতে এসএসসি রেখাকে ছেদ করে গেছে সেই বিন্দুতে হবে হচ্ছে কি আমাদের ব্যয়,
ব্যয়। বই অনুযায়ী আমি ব্যয়ের প্রতীকগুলো দিচ্ছি। ডি, এখানে হচ্ছে এফ, আর ই বিন্দুতে ভারসাম্য হচ্ছে। এখন একটা কথা বলি, এই ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হচ্ছে। আমরা কি বলেছিলাম? প্রথম শর্তে বলেছিলাম যে এসএনসি ইকুয়াল টু অবশ্যই এমআর হবে, আর এমআর হবে, এরপরে হচ্ছে এআর পি এগুলো না দিলেও হবে, ইট ডাজেন্ট ম্যাটার। এবার দেখো এই ই বিন্দুতে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এসএসসি কার্ভের উপরে কিন্তু ই বিন্দু, ভালো করে খেয়াল করবা। শর্ট রান যে অ্যাভারেজ কস্ট কার্ভ আছে বা স্বল্পমেয়াদী যে গড় ব্যয় রেখাটা আছে, সেই স্বল্পমেয়াদী গড় ব্যয় রেখার উপরেই কিন্তু আমাদের কি আছে, এই এমআরটা আছে বা এআরটা উপরে আছে। কারণ এই পি নট যে রেখাটা আছে বা এআর এমআর পি যে রেখাটা আছে সেটা অবশ্যই এই ভারসাম্য বিন্দু অনুযায়ী কিন্তু বলেছি, ভারসাম্য বিন্দু অনুযায়ী অবশ্যই কি আছে, গড় ব্যয় অপেক্ষা উপরে আছে। তাহলে গড় ব্যয় অপেক্ষা উপরে আছে বিধায় কি হয়েছে, এই আমাদের এই যে এটা সমান সমান যদি আমরা এআর দিই বা ভালো করে লিখি, এস এম সি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু পি। ভালো করে খেয়াল করো, ভারসাম্য বিন্দুতে এখানে পিও আছে, এখানে এআরও আছে, এমআরও আছে, সবাই এখানে আছে। এইটা আবার কার বড়? এইটা হচ্ছে এই ভারসাম্য বিন্দু যে এসএসসি এর বড়। এই এফ বিন্দুতে এসএসসি, ই বিন্দুতে কিন্তু এমআর এআর এবং পি। তাহলে এমতো অবস্থায় কি হয়েছে, অস্বাভাবিক মুনাফা হয়েছে, যে গড় ব্যয় অপেক্ষা আমাদের যেহেতু গড় আয়টা বেশি, অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। তো এটা কিভাবে আমরা বের করব? আমরা এটা এইভাবে বের করব। দেখো আমাদের কিন্তু এই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তই পালিত হচ্ছে। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে যে এসএমসি রেখার যে ঢালটা আছে, এসএমসি রেখার যে ঢাল, ভালো করে খেয়াল করো, এসএমসি রেখার ঢালটা এই বিন্দুতে ভারসাম্য বিন্দুতে, কি বিন্দুতে? ভারসাম্য বিন্দুতে, মানে হচ্ছে গিয়ে ঊর্ধ্বগামী। আর এমআর রেখার ঢালটা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল। তাই নিশ্চয়ই এই ভারসাম্য বিন্দুর পরে বা ভারসাম্য বিন্দুতে এসএমসি রেখার ঢালটা অবশ্যই এমআর রেখার ঢাল অপেক্ষা বড়। এসএমসি রেখার ঢালটা অবশ্যই এই বিন্দুর পরে বা এই বিন্দুতে এমআর রেখার ঢাল অপেক্ষা বড়। তাহলে ভারসাম্য দ্বিতীয় শর্ত এখানে পালিত হয়ে গেছে। এইবার আমরা অস্বাভাবিক মুনাফাটুকু বের করে দেখিয়ে দেবো, তারপরে শেষ। তাহলে কিভাবে বের করব? আমরা লিখব যে এই যে তাহলে মোট আয়, ঠিক আছে, মোট আয় কতটুকু? মোট আয় কিভাবে পাওয়া যায়? মোট আয় পাওয়া যায় গড় আয়ের ক্ষেত্রফল থেকে, ঠিক আছে। এই ই বিন্দুতে কিন্তু গড় আয় আছে, ভালো করে খেয়াল করো, ই বিন্দুতে গড় আয়টা আছে। তাহলে গড় আয়ের ক্ষেত্রফল কোনটা? এই টোটালটা, ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট। তাহলে ফার্মের মোট আয় হচ্ছে ও পি নট ই কিউ নট। আমি আবারও বলছি, আমরা মোট আয়টা কিভাবে পেলাম? ই বিন্দুতে যেহেতু আমাদের আয় বেশি, এফ বিন্দুতে আমাদের ব্যয়, তাহলে ব্যয় অপেক্ষা যেহেতু আয় বেশি, এই আয়ের বিন্দু অনুযায়ী টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের মোট আয়, ঠিক আছে, মোট আয়। আর তাহলে মোট ব্যয় কতটুকু? একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে যে বিন্দুতে আমাদের, রাইট, তুমি বলেছো, যে বিন্দুতে এই যে এসএসসি রেখাটা যে বিন্দুকে ছেদ করে গেছে, এফ বিন্দুতে কিন্তু আমাদের ব্যয় পাওয়া যাবে, তাহলে এফ বিন্দুতে কি পাওয়া গেছে? গড় ব্যয় রেখাটা পাওয়া গেছে। তাহলে এফ বিন্দু অনুযায়ী যদি আমরা টোটাল ক্ষেত্রফলটা নেই, গড়ের ক্ষেত্রফলটা নেই, তাহলে মোট পাবো। তাহলে মোট কতটুকু? তাহলে ও জি এফ কিউ নট। হ্যাঁ, আমরা কি পেলাম তাহলে? ও জি এফ কিউ নট। জেরিন বুঝছো? হ্যাঁ, এইবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এবার লিখব মুনাফা। সুতরাং মুনাফা আমরা পাই প্রতীক দ্বারা প্রকাশ করি। তাহলে মোট আয় থেকে কি বাদ দেবো আমরা? মোট ব্যয় বাদ দেবো। তাই মোট আয় কতটুকু আবার একটু দেখি। ই বিন্দু অনুযায়ী মোট আয় হচ্ছে ও পি নট ই কিউ নট, এই ও পি নট ই কিউ নট। আর মোট ব্যয় কতটুকু? ও জি এফ কিউ নট, ও
ও জি এফ কিউ নট। এইবার একটু খেয়াল করো, আমরা যদি ও পি নট ই কিউ নট থেকে আমরা যদি ও জি এফ কিউ নট বাদ দিই তাহলে থাকে এতটুকু। একটু সব ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের হাতে বাকি থাকে এতটুকু। ঠিক আছে, এতটুকু আমাদের হাতে কি থাকে, এতটুকু আমাদের হাতে, এতটুকু আমাদের হাতে বাকি থাকে। এই যতটুকু ব্যবধানের পর যতটুকু পাওয়া গেল, এইটাই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা। কি, জি পি নট ই এফ, এটা আবার ঘুরেই ফিরে লেখা যায় পি নট জি এফ ই, এইভাবেও লেখা যায় পি নট জি এফ ই, এটাও লেখা যায় জি পি নট ই এফও লেখা যায়। এই যে জি পি নট ই এফ পরিমাণ, এইটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এইটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা। কেন? আমরা ব্যবধান করার পরে দেখেছি যে মোট আয় মোট ব্যয় অপেক্ষা বেশি। আরও সহজ করে দিচ্ছি, আমাদের এই জি বিন্দু অনুযায়ী হচ্ছে কি আমাদের ব্যয়, আর পি নট হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের আয়। তাহলে ব্যয় অপেক্ষা আমাদের কিন্তু আয়টা বেশি। তো ব্যয় অপেক্ষা আয়টা বেশি হয়, কি হয়েছে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। তা আমি যেভাবে চিত্রটা অঙ্কন করিয়ে দিয়েছি, অবশ্যই চিত্র এভাবে অঙ্কন করবা। কেউ ভুলেও এইভাবে করতে যেও না, আমি দেখাচ্ছি, কেউ ভুলেও এইভাবে করবা না যে এইভাবেই আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে এভাবে করবা না যে এই আগে আমরা দাম রেখা টানি এরপর করি, এভাবে দরকার নেই, বুঝছো, এভাবে দরকার নেই। তাহলে তোমার ওই শৃঙ্খলাটা থাকবে না, বুঝছো, শৃঙ্খলাটা থাকবে না। তো এর পরেরটা যাব আমরা, প্রত্যেকটার ধারণা আলাদা আলাদা কিন্তু চিত্র অলমোস্ট সেম, কাছাকাছি। এরপরে আমরা যাব হচ্ছে স্বাভাবিক মুনাফায়। আমরা 2 নম্বরে যাব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হ্যাঁ স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা, ঠিক আছে। স্বাভাবিক মুনাফাটা আমরা কিভাবে বুঝবো? স্বাভাবিক মুনাফাটা বুঝবো যখন আমাদের আয় ও ব্যয় পরস্পর কি হবে, পরস্পর সমান হবে। আয় ও ব্যয় পরস্পর কি হবে, সমান হবে, তখন স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। কেন? কারণ তখন আমার লোকসানও হচ্ছে না, আমি যতটুকু ব্যয় করেছি ততটুকু আয় করেছি। ঠিক আছে, তো দুইটা যখন সেম হয়ে যায় তখন হয় কি, ওই যে আমি যে শ্রমটা দিয়েছি, উদ্যোক্তার যে শ্রম, একজন উদ্যোক্তা বা একজন বিক্রেতা বা একজন উৎপাদনকারী যে শ্রম দিয়েছে, সেই শ্রমের পয়সাটা উসুল হয়ে আসে। ঠিক আছে, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এই জন্য এটাকেও ধরা হয় স্বাভাবিক মুনাফা। কখন? যখন আমাদের মোট আয় মোট ব্যয় সমান হবে। তো অনেকে মনে করে আমি ব্যয় করছিও যে টাকা, আয় করছিও সে টাকা, এখানে আবার মুনাফা কিসের? মূলত এটাও একটা মুনাফা, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, এটার নাম হচ্ছে স্বাভাবিক মুনাফা। অর্থাৎ এখানে নেগেটিভ বিষয়টা নেই, দুইটার ব্যবধান মোট আয় মোট ব্যয়, লাভও নাই। হ্যাঁ, লাভও নেই কিন্তু উদ্যোক্তা যে পরিশ্রমটা দেয়, উদ্যোক্তা যে শ্রমটা দেয়, সেই শ্রমের সম্পূর্ণটুকু উঠে আসে, যদিও বা তার মোট আয় মোট ব্যয় সমান হয়। কথা বলছো, এই জন্য এটাকে স্বাভাবিক মুনাফা বলা হয়। হ্যাঁ, এই যে লেখছে যে ফার্ম সর্বদা অস্বাভাবিক মুনাফা অর্জনে সক্ষম হয় না, কখনো কখনো অর্থনৈতিক মুনাফা শূন্য হয়। অর্থনৈতিক মুনাফা শূন্য হওয়ার অর্থই হচ্ছে মোট আয় মোট ব্যয় এর পার্থক্য শূন্য হওয়া। তো এখানে আমরা ওই স্বাভাবিক মুনাফাকে সেটা কিভাবে লিখতে হয় সেটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি। এবার আমরা হচ্ছে গিয়ে শর্ত দুইটা লিখবো। আমরা শুরুতেই লিখবো যে স্বাভাবিক মুনাফার ভারসাম্যের দুটি শর্ত হলো কি দুটি শর্ত? একদমই সিম্পল। শর্ত দুটি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আমরা প্রয়োজনীয় শর্তটাই লিখি। হ্যাঁ, প্রয়োজনীয় শর্তটা হচ্ছে যে এই যে প্রান্তিক ব্যয়রেখাটা অবশ্যই প্রান্তিক আয়ের সমান হবে, এটা সার্বজনীন। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই সমান, এটা হতেই হবে, আদারওয়াইজ ভারসাম্য খুঁজে পাওয়া যাবে না। এরপরে কি,
এরপরে হচ্ছে প্রান্তিক আমাদের যে গড় আয়টা আছে সেটাও সমান হবে এবং আমাদের যে দামটা আছে সেটাও সমান, সেটা তো অবশ্যই সমান যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন যেহেতু স্বাভাবিক মুনাফা অর্জিত হবে সেহেতু গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান হবে। এই একদম সহজ কথা, যেহেতু স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। জেরিন কথাটা বুঝছো? ফাতেমা বুঝছো? হ্যাঁ, আজকে তো বাকিরা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো তাহলে এই এই যে শর্তটা, গড়ায় আর গড় ব্যয় যদি সমান হয় মোটায় মোট ব্যয় সমান হবে, এতটুকু বোঝো না? গড়ায়ের ক্ষেত্রফল হচ্ছে মোট ব্যয়, গড় ব্যয়ের ক্ষেত্রফল হচ্ছে গড়ায়ের ক্ষেত্রফল হচ্ছে মোট আয়, গড় ব্যয়ের ক্ষেত্রফল হচ্ছে মোট ব্যয়। তো যদি গড় আয় গড় ব্যয় সমান হয় তাহলে মোট আয় মোট ব্যয় সমান হবে না? বুঝছো কি না? পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্তটা হচ্ছে সব ক্ষেত্রে সেম। এসএমসি রেখার ঢাল এটা সবার জন্য সমান। এসএমসি রেখার যে ঢালটা আছে ঢাল অবশ্যই এমআর রেখার, অবশ্যই এমআর রেখার ঢাল অপেক্ষা বড় হবে। এই দ্বিতীয় শর্তে সবার জন্য সমান, দ্বিতীয় শর্তটা কারোর সাথে কারো নেই, কনফ্লিক্ট নাই, বুঝছো? এবার আমরা চিত্রে যাব যে শর্ত অনুযায়ী, ভারসাম্যের শর্ত অনুযায়ী চিত্রে স্বল্প মেয়াদে অস্বাভাবিক ভারসাম্য দেখানো হলো। ঠিক আছে, অস্বাভাবিক ভারসাম্য দেখানো হলো। তো আমরা ওইভাবে আমরা কি করব, ওইভাবে আমরা চিত্র অঙ্কন করব যেভাবে আমরা চিত্র অঙ্কন করে থাকি। লম্ব অক্ষ হচ্ছে আমাদের দাম, ব্যয়, রেভিনিউ, ভূমি অক্ষ হচ্ছে কি উৎপাদনের পরিমাণ। বাংলা লিখলাম না, সময় নষ্ট হবে, কেমন? এরপরে আমরা কি করব, একদম সেম ভাবে আমরা কি করব, সেম ভাবে আমরা ওই যে এই এসএসসি আর এসএমসি রেখা অঙ্কন করব। তুমি বলবা ভাইয়া দাম রেখাটা আগে অঙ্কন করলে সমস্যাটা কোথায়? আসলে আমরা যদি এই টেকনিকটা অবলম্বন করি, কারণ সবার ক্ষেত্রে এসএসসি আর এসএমসির গঠন সেম, এরপরে হচ্ছে গিয়ে এদের গঠন অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে দাম উপরে বসাবো না নিচে বসাবো না সমান তালে বসাবো, সেইটা হচ্ছে ম্যাটার। যদি এটা শেষে বলে দেবে ইনশাআল্লাহ। এবার দেখো এসএসসি রেখার যে সর্বনিম্ন যে বিন্দুটা আছে, আমরা জানি যে এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দু থেকে কি ওঠে, এসএমসি রেখাটা ওঠে। এটা কিন্তু আমাদের জানা আছে। তো জানা থাকলে কি হয়, কোনো পরিশ্রম হয় না। এইবার দেখো, এইবার আমি দাম যে রেখাটা আছে বা পি ইকুয়াল টু এ আর এম আর, হ্যাঁ, যে রেখাটা আমার আছে এই রেখাটা ঠিক আমি কোন জায়গায় বসাবো এইটা হচ্ছে বিবেচনার বিষয়। আমি আবারও বলছি, এই দাম রেখাটা, আমি বারবার দাম রেখা বলি, দাম রেখা যে কথা গড়ায় আর প্রান্তিকায় কিন্তু সমান, এগুলো বুঝে নিও। এইটা আমি কোথায় বসাবো, উপরে বসাবো না এখানে নিচে বসাবো না সমান সমান বসাবো, এইটা হচ্ছে ফ্যাক্ট। দেখি তো কেউ বলো তো, না দেখে কোথায় বসাবো, উপরে নিচে না সমান সমান? সমান সমান বসাবো। কেন? কারণ আমার এই গড় আয় আর গড় ব্যয় কি হতে হবে, সমান হতে হবে। কি জানেন, বুঝছো? গড় আয় আর গড় ব্যয় সমান হতে হবে, বুঝছো কিনা একটু জানাও। তাহলে এখন দেখো, তাহলে আমি কি করব, এই যে আমি হচ্ছে গিয়ে এই যে সমান করে আমি রেখা টানলাম। কি রেখা? সেটা হচ্ছে দাম রেখা টানলাম। এটাই হচ্ছে আবার আমার এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি, এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি। হ্যাঁ, এখন এই বিন্দু থেকে আমি কি করব, এই বিন্দু থেকে আমি পরিমাণ টানবো, এই যে পরিমাণ টানবো, এইটা ধরলাম আমার ই বিন্দু। একদমই সিম্পল বিশ্লেষণ, একদমই কোনো রকমের মানসিক ভাবে প্যানিক হওয়ার কিছু নাই। এসব চিত্র অঙ্কনে মানসিকভাবে প্যানিক হওয়ার কিছুই নাই। কারণ কি, আমার যদি ধারণা থাকে যে স্বাভাবিক মুনাফাটা আসলে কি, আমার ধারণা আছে যে গড় ব্যয় আর গড় আয় সমান হতে হবে, এই যে ধারণাটুকু আমি নিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি চিত্র অঙ্কন করতে পারবো। তো সর্বপ্রথম আমরা আবারও বলছি কি করব, আমরা গড় ব্যয় রেখা টানবো, এবার প্রান্তিক ব্যয় রেখা টানবো, এরপরে আমরা দাম রেখাটা টানবো। ঠিক আছে, তো আমরা চলো এবার আমরা স্বাভাবিক মুনাফাটা একটু দেখি।
এই দেখো, তাহলে ই বিন্দুতে কি দেখতে পাচ্ছি? আমরা সর্বপ্রথম লিখবো যে কিভাবে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, ব্যয় ও আয় নির্দেশ করা হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে এই যে এ আর এম আর ইকুয়াল টু পি হয়, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দামটা স্থির। ই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তই পালিত হয়। ই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে বা প্রয়োজনীয় শর্ত হচ্ছে এস এম সি ইকুয়াল টু এম আর, প্রয়োজনীয় শর্ত, এবং ভারসাম্যের দ্বিতীয় শর্তটা হচ্ছে এস এম সি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তই পালিত হচ্ছে। ই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা লিখব মোট আয়। ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা লিখব কি? মোট আয়। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী মোট আয়। কীভাবে মোট আয় পাবো? এই এখানে কিন্তু গড়ও আছে, এই ই বিন্দুতে গড় ব্যয়টাও আছে, গড় আয়টাও আছে। তো গড় আয়টা যেহেতু আছে, এটার ক্ষেত্রফলটা হচ্ছে মোট আয়। তা ক্ষেত্রফল কতটুকু? ওই বিন্দু অনুযায়ী ও পি নট ই কিউ নট হচ্ছে আমার কি মোট আয়। ঠিক আছে, গড় আয়ের ক্ষেত্রফল খেয়াল করো। আর ওই ভারসাম্য বিন্দুতে আমাদের মোট ব্যয় কতটুকু? ওই ভারসাম্য বিন্দুতেই আমাদের মোট ব্যয় হচ্ছে, টোটাল কস্ট হচ্ছে কতটুকু দেখি তো। এই ই বিন্দুতেই আবার আমাদের কি আছে? গড় ব্যয় রেখাটা আছে এই বিন্দুতেই। তাহলে গড় ব্যয় রেখা থাকলে ওই গড় ব্যয়ের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে ও পি নট ই কিউ নট। তাহলে একটা জিনিস খেয়াল করেছি, ই বিন্দুতে মোট আয় মোট ব্যয় পরস্পর সমান। এইবার আমরা মুনাফাটা লিখব। এবার আমরা লিখব মুনাফা। আমার ডাস্টারটা অনেক দিন ধরে নষ্ট, ডাস্টারটা আসলে ডাস্টার নতুন একটা আনা উচিত, কিন্তু খেয়াল থাকে না। তো আমরা এখন লিখব কি? সুতরাং মুনাফা। আমরা লিখব সুতরাং মুনাফা, সুতরাং মুনাফা, হ্যাঁ, বা স্বাভাবিক মুনাফা, বা নিচেই লিখে দিও যে এটা স্বাভাবিক মুনাফা। আগে এমনিতে মুনাফা লিখবা, যখন দেখবা যে মুনাফার ফলাফল শূন্য তখন বলবা হ্যাঁ এটা স্বাভাবিক মুনাফা। তাহলে মোট আয় মাইনাস মোট ব্যয় দিলেই কি পাওয়া যায়? মুনাফা পাওয়া যায়। মোট আয় হচ্ছে ও পি নট ই কিউ নট, দেখেছি এইমাত্র। আর মোট ব্যয়ও হচ্ছে ও পি নট ই কিউ নট। ফলাফল কিন্তু জিরো, যেটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে কি? স্বাভাবিক মুনাফা। কি জেরিন বুঝছো? কথা বলো। ফাতেমা বুঝছো? আজকে মৌসুমিও নাই, ওরাও নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ বলো, কি যেন জেরিন বলতে চাচ্ছিলে? অবশ্যই, এবং প্র্যাকটিস করে আমাকে চিত্র দেখাবা, আমি প্রবলেমগুলো আবার কি করে দেব? সলভ করে দেবো। অবশ্যই চিত্র দেখাতে হবে, নতুবা হবে না। এইটা অঙ্কন করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, আমাকে জানাতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু যতই মনে করো যে ভাই যখন দেখায় তখন কিন্তু ভালোই লাগে, তখন মনে হয় যেন না পারবো, কোনো ব্যাপার না। বাট প্র্যাকটিস না করলে পরে কিন্তু পারবা না। এরপরে যে জিনিসটা আমরা দেখবো একদমই সিম্পল, 3 নাম্বার। এরপর হচ্ছে লোকসান। এরপর হচ্ছে কি? লোকসান সহ ফার্মের ভারসাম্য। ঠিক আছে, লোকসান সহ ফার্মের ভারসাম্য, লোকসান অবস্থায় ভারসাম্য পৌঁছায়। হ্যাঁ, এইটা আমরা দেখব। তো লোকসান সহ ফার্মের ভারসাম্য কখন হবে? একদমই সহজ কথা, যখন দেখব আমরা যেহেতু, হ্যাঁ এই তো বুঝতে পারছি, আমরা যেহেতু প্রাথমিকভাবে চিত্রে যেহেতু আমরা গড়টা নিয়ে আলোচনা বেশি করি, গড় থেকে কিন্তু মোট পাই আমরা। গড় থেকে মোট পাওয়া যায়, মোট থেকে গড় পাওয়া যায়, দুইটাই পাওয়া যায় ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, গড়ের ক্ষেত্রফলটাই হচ্ছে মোট। এইটুকু খালি মাথায় রাখবা যে গড়ের ক্ষেত্রফলটাই হচ্ছে মোট, এইটা হচ্ছে ট্রু। তো এসএসসি রেখাটা যখন এসএসসি রেখাটা আমাদের এআর রেখা অপেক্ষা বড় হবে, ডাইরেক্ট কথা বলে দিচ্ছে, একদম ডাইরেক্ট কথা, আর সব বাদ, সেগুলো তো যাবোই ইনশাল্লাহ। আগে একটু আলোচনা করে নিই। যখন আমরা দেখব যে এসএসসি রেখা বা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভটা যখন আমাদের অ্যাভারেজ রেভিনিউ কার্ভ অপেক্ষা যখন বড় দেখব, তখনই আমাদের একদম ব্রেনে চলে আসবে যে এটা লোকসান। এইটা অবশ্যই লোকসান। তুমি আবার বলবো ভাইয়া মোট আয় মোট ব্যয়ের মাধ্যমে দেখান, যেটা একটু আগে ফাতেমা বলছিল, কোনো দরকার নাই, সেটা তো দেখাবো এখানে সেটা দরকার নেই। এটা এমনিতেই বোঝা যায়, যদি গড়টা বড় হয় মোটটাও বড় হবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা সেটা করে ফেলি। তো তোমরা হচ্ছে শুরুতে লিখবা যে ফার্ম যখন স্বল্প মেয়াদে ফার্মের যখন মোট আয় অপেক্ষা মোট ব্যয়টা বেশি হয়, তখন সেই অবস্থায় ফার্ম সাধারণত লোকসান সহ ভারসাম্যে উপনীত হয়। এই কথা তোমরা লিখে নেবে, এতটুকু সৃজনশীলতা তোমাদের আছে। এরপরে হচ্ছে কি আমরা লিখবো যে লোকসান সহ ফার্মের ভারসাম্য শর্ত দুটি হলো। কি শর্ত? অত কথা না লিখে ডাইরেক্ট এইবার লিখবো শর্ত দুটি হলো, কারণ তোমরা এতক্ষণ দেখেছো। শর্ত দুটি হলো, কি কি শর্ত আছে একটু দেখে নেব। 1 নম্বর শর্ত, প্রয়োজনীয় যে শর্তটা আছে সেইটা আমরা দেখব। আর বলে দিচ্ছি, শর্তটা কিন্তু ভারসাম্য বিন্দুর আলোকে, অন্য জায়গায় যদি শর্ত চিন্তা করো
তাহলে কিন্তু হবে না। এই কথাটা বলে দিলাম, যে বিন্দুতে ভারসাম্য হবে শর্তটা সেই বিন্দুতে অ্যাপ্লাইড হবে, ঠিক আছে। তাহলে শর্তটা হচ্ছে কি, যে এসএমসি যে রেখাটা আছে এটা অবশ্যই এমআর রেখার সমান হবে, এটা একদম সার্বজনীন। এসএমসি রেখাটা অবশ্যই কি এমআর রেখার সমান হবে, এটা সার্বজনীন হতে হবে, আদারওয়াইজ ভারসাম্য অবস্থা পাবো না। এরপর আমরা জানি আবার এমআর রেখা সমান সমান এআর রেখা সমান সমান পি, এগুলো আমরা জানি। তো এদের থেকে এমআর এআর এদের থেকে যখন আমাদের এসএসসিটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, শর্ট অন অ্যাভারেজ কস্ট কার্ভ যখন বড় হয়ে যাবে, তখনই আমরা বুঝে নেব এটা লোকসান। লোকসা লিখছি না, লোকসান হবে। ওই কথা বলি একদিকে আর লিখি তো এই জন্য ভুল হতেই পারে বর্ণে, তোমরা বলোও না। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে তোমাদের কাছে মনে হয় বিষয়টা খুব জটিল জটিল মনে হচ্ছে, যখনই তোমরা অতি চুপচাপ থাকো তখন আমি বুঝে ফেলি যে হ্যাঁ এইটা কঠিন মনে হতে পারে। পর্যাপ্ত শর্ত, আচ্ছা কথা বললো পর্যাপ্ত শর্ত, এগুলো আচ্ছা শোনো, এগুলো একদমই সহজ, এগুলো জটিলতার কিছু নেই। হ্যাঁ, এখানে জটিলতার কিছু নেই, কোনো সমস্যা নেই। তুমি অঙ্কন করবা, আমাকে দেখাইও কোন পয়েন্টে প্রবলেম হয়েছে সেটা বলে দেবে ইনশাআল্লাহ, এবং সেটা তো সবসময় বলেই দেই। আর দেখো এইটা কিন্তু জাতীয় একটা, এই যে এসএমসি রেখার ঢাল গ্রেটার দেন, হ্যাঁ এটা কিন্তু জাতীয় শর্ত, এটা লাগবেই দ্বিতীয় শর্ত, গ্রেটার দেন এমআর রেখার ঢাল, আর লিখলাম না। হ্যাঁ তোমরা জানো এটা সবার জন্য কিন্তু সার্বজনীন, বুঝছো, এ শর্ত সব জায়গায় অ্যাপ্লাইয়েবল। ওকে, তো এইবার আমরা লিখবো যে নিম্নে শর্তের আলোকে লোকসান সহ ফার্মের স্বল্পমেয়াদী ভারসাম্য ব্যাখ্যা করা হলো বা দেখানো হলো। হ্যাঁ আচ্ছা, বইতে সুন্দর করে সবই দেওয়া আছে, বা যে কোনো বইতেই দেওয়া আছে, আমি জাস্ট কিন্তু শর্ত এবং চিত্র আলোচনা করছি। তো আমরা এখন চিত্রটা অঙ্কন করে ফেলবো। এই যে চিত্রটা আমি অঙ্কন করে ফেলতেছি। কি ভূমি অক্ষে কিন্তু উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষে কি, লম্ব অক্ষে আছে আমাদের দাম, ব্যয়, আয়। ওকে, দাম, ব্যয়, আয়, প্রাইস, কস্ট, রেভিনিউ। তো স্বাভাবিকভাবেই আমি কিন্তু আগেই কি লিখবো না, দাম রেখাটা লিখবো না, আমি স্বাভাবিকভাবেই আগে লিখবো কি আমাদের শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ লিখবো, ঠিক আছে। এই যে টেকনিকটা, যদি বাসায় কেউ একা একা এইসব চিত্র দেখেই অঙ্কন করতে যায় আর যদি ভুলভাল নিয়মে শিখে অঙ্কন করে, তাহলে কিন্তু তার অঙ্কন করা হবে না, তখন সে অনেক জটিলতার মধ্যে পড়বে, মনে করবে খুবই জটিল। আসলে এটা খুবই জটিল নয়, 3টে ধাপে আমরা কাজ করছি। কি, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, আর এটা হচ্ছে লোকসান। তো শুধু আমরা আসলে কি করি দেখো, আমরা মূলত এই অ্যাভারেজ কস্ট কার্ভ আর এই যে প্রান্তিক বা মার্জিনাল কস্ট কার্ভ, এরা সবাই সমান, এরা সবার ক্ষেত্রে একই ধারণা দিচ্ছে, কিন্তু আমরা করি কি, শুধু এই যে দাম রেখাটা আছে, এই যে এই ভূমি অক্ষের সমান্তরাল, এই দাম রেখাটাকে যখন আমরা উপরে নেই, এই বিন্দুর উপরে নেই, তখন হয় অস্বাভাবিক মুনাফা। দাম রেখাকে যখন আমরা এই যে গড় ব্যয়ের সমান্তরাল নিয়েছি, সমান নিয়েছি, তখন হচ্ছে স্বাভাবিক মুনাফা। এইবার জেরিন বলো, এইবার দাম রেখাটা কোথায় যাবে? লোকসান হলে কি হবে? নিচে হবে। এই তো বুঝতে পারছো, আমাদের দাম রেখাটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এই যে আমাদের দাম রেখাটা এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি। হ্যাঁ, এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি যে রেখাটা আছে, দাম রেখাটা, এই দাম রেখাটা আমাদের অবশ্যই কোথায় চলে যাবে? গড় ব্যয় অপেক্ষা নিচে। একটু বেশি নিচে দিবে, একদম কাছাকাছি দিলে আবার মিলে তো সমস্যা হবে, একটু বেশি নিচে দিবে, যাতে করে এই গড় ব্যয়টা আসলে ভালো করে, গড় ব্যয় থেকে মোট ব্যয়টা ভালো করে বের করা সম্ভব হয়। ওকে, তো আমরা কি করব, এই বিন্দুতে ভালো করে খেয়াল করো, এই বিন্দুতে মূলত ভারসাম্য লাভ করছে। বিলিভ করো আর না করো, কেন এইটাকে আমি ভারসাম্য ই বিন্দু দিলাম, কেন? কারণ হচ্ছে এই বিন্দুতে এসএমসি রেখা আর এমআর রেখা পরস্পর সমান। এই বিন্দু অনুযায়ী আমি কী পাবো, আমরা হচ্ছে কি উৎপাদনের পরিমাণ পাইলাম, ধরো কিউ নট পরিমাণ আমি উৎপাদন পেলাম। আর এই বিন্দু এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের ব্যয় কতটুকু, ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের ব্যয় কতটুকু, ব্যয় হচ্ছে এই এতটুকু। এই যে এখানে আমি বই অনুযায়ী এইচ বিন্দুতে আমি ব্যয়টা নির্দেশ করলাম, এইচ বিন্দুতে আমি ব্যয়টা নির্দেশ করলাম, আর এইটাকে দিলাম আমি জি বিন্দু, মোটটা বের করার জন্য আমি এটাকে দিলাম জি বিন্দু। এইবার দেখো ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের গড় আয়টা কোথায়,
গড় আয়টা ই বিন্দুতে। এই ই বিন্দুর ভারসাম্য অনুযায়ী ই বিন্দুতে ভারসাম্য অনুযায়ী আমাদের গড় ব্যয়টা কোথায়? গড় ব্যয়টা এইচ বিন্দুতে। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের গড় আয় অপেক্ষা গড় ব্যয় বেশি। তাহলে গড় আয় অপেক্ষা যদি গড় ব্যয় বেশি হয়েই থাকে তাহলে অবশ্যই মোট আয় অপেক্ষা মোট ব্যয় বেশি। গড় আয় অপেক্ষা যদি গড় ব্যয়টা বেশি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মোট আয় অপেক্ষা মোট ব্যয়টা বেশি। সেটা কিভাবে নির্দেশ করবে এইবার? আর আমরা কিন্তু বলে দেব ওই ভারসাম্য বিন্দু কোথায় পাওয়া গেছে, কেন ভারসাম্য বিন্দু ই বিন্দু হয়েছে, এটা জানি আমরা। এইবার লিখবো যে ভারসাম্য বিন্দুতে মোট আয় ঠিক আগের মতো ভারসাম্য বিন্দুতে মোট আয়। মোট আয়টা হচ্ছে কতটুকু? এই ই বিন্দুতে আমরা কি পাই? মোট আয়টা পাবো। ই বিন্দুতে যেহেতু গড় আয় আছে তাহলে গড় আয়ের ক্ষেত্রফলটাই মোট আয়। মোট আয় কতটুকু? ও পি নট ই কিউ নট। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা অনেকেই করো কি যে আমাকে সমস্যা দেখাও না, আমি জানি, হ্যাঁ, রেকর্ডেড দেখেও সমস্যা দেখাও না। এই সেদিনকে জেরিনও সমস্যা দেখিয়েছিল, ফাতেমাও দেখিয়েছিল। অনেক সময় অনেক প্রবলেম থাকে যেগুলো তোমরা বোঝো না। সেদিনকে রাইসে একটু দেখাইছিল, যদিও অনেক প্রবলেম থাকে যেগুলো চোখে পড়ে না যখন ক্লাস করাই, কিন্তু আসলে পরে করালে বোঝা যায়। অতএব তোমরা হোমওয়ার্ক করবা, কাজ করবা। তাহলে মোট আয় পেলাম, এরপরে হচ্ছে মোট ব্যয়। ইকোনমিক্স এমন একটা জায়গা, এখানে কিন্তু মনে হবে সব পারি, আসলে দেখবা মাঠে নেমে দেখো, এরপরে বুঝবা যে আসলে সব পারি কিনা। এই জন্য এইটা একটু সবাই জটিল মনে করে, ওকে, কিন্তু জটিল নয়, আমরা টেকনিকে শিখি সবসময় ইনশাআল্লাহ। তাহলে মোট ব্যয়টা কতটুকু আমরা দেখব। আমরা যেহেতু গড় ব্যয় পেয়েছি এইচ বিন্দুতে, তাহলে মোট ব্যয়টা অবশ্যই এইচ বিন্দু অনুযায়ী যে টোটাল ক্ষেত্রফলটা। হ্যাঁ বলো বলো বলো। মোট ব্যয় ওজি এইচ কিউ নট। মাশাআল্লাহ, এই বুঝতে পারছি। একদম কিন্তু ভেঙে ভেঙে বুঝাইছি একদম। জেরিন বুঝছো? জেরিন একটু কথা আছে কম বলতেছে, মনে হয় কি মন খারাপ? হুম, আচ্ছা, এইবার আমরা কি এইবার কি আমরা মুনাফা লিখবো? এবার আর মুনাফা লেখার দরকার নাই, কেন? এবার আমরা সরাসরি কি লিখবো? এবার আমরা সরাসরি লিখবো লোকসান। আমরা লিখবো যে সুতরাং লোকসানের পরিমাণ, ঠিক আছে? সুতরাং কি? সুতরাং লোকসানের পরিমাণ, এই লোকসানের পরিমাণ কতটুকু একটু দেখি। এই লোকসানের পরিমাণটা এভাবে বের করবো। এই দেখো, এই আমাদের মোট ব্যয় থেকে মোট আয়টা বাদ দিয়ে দিই, কারণ মোট ব্যয়টা বেশি। এই ও জি এইচ কিউ নট হচ্ছে আমাদের মোট ব্যয়, আর মোট আয় হচ্ছে ও পি নট ই কিউ নট। তাহলে আমাদের মোট লোকসান কতটুকু? এই লোকসান হচ্ছে এতটুকু। যেহেতু আচ্ছা, যেহেতু আমাদের আয় অপেক্ষা ব্যয় বেশি, যেহেতু আমাদের কি আয় পি নট বিন্দুতে ব্যয় জি বিন্দুতে, আয় পি নট বিন্দুতে ব্যয় জি বিন্দুতে, যেহেতু আমাদের আয় অপেক্ষা ব্যয় বেশি, অতএব আমাদের এই জি পি নট ই এইচ এই পরিমাণ, জি পি নট ই এইচ এই পরিমাণ আমাদের লোকসান। হ্যাঁ, এই পরিমাণ আমাদের লোকসান হচ্ছে, এই পরিমাণ আমাদের লোকসান হচ্ছে। তো আমি আশা করছি যে তোমরা এই চিত্রগুলো ভালো করে ধারণ করতে পেরেছো। হ্যাঁ, চিত্রগুলো ভালো করে ধারণ করতে পেরেছো। এইবার যে কাজটা করব, এই আজকে এক্সট্রা আর কিছু দিব না, কারণ চিত্র তিনটা যত টেকনিকে যত সহজ মনে হয়, বাস্তবে করতে যাও একটু জটিল জটিল ফিল হবে, এটা স্বাভাবিক। তো এই জন্য আমি একটু শেষ পর্যায়ে আবার একটু ধাপে ধাপে দেখাই দিচ্ছি। আমরা প্রথমে করেছিলাম অস্বাভাবিক, শুধু এতটুকু লিখেই আবার চিত্রটা দেখাবো, তাহলে একদম ঝালাই হয়ে যাবে, ঠিক আছে? অস্বাভাবিকটা আমরা কিভাবে অঙ্কন করব? আমরা অস্বাভাবিকটা অঙ্কন করব, অস্বাভাবিক যে মুনাফা লেখা লাগবে না, একটু ঝালাই দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি যে তোমার পরিপূর্ণতা পাবে। হ্যাঁ, পরিপূর্ণতা পাবে। হ্যাঁ, এখন দেখো, আমরা প্রত্যেক ক্ষেত্রেই কি করব, এসএসসির কার্ভ আর এসএমসি কার্ভটা কি রাখবো? সেম রাখবো, এরা সবাই সমান, বুঝছো? তো আমরা জানি এসএসসি অপেক্ষা কি হতে হবে, এআর বড় হতে হবে। তাহলে এই জন্য আমরা এই বিন্দুটার উপরে আমরা কি করছি, এই দাম রেখাটা নির্দেশ করছি। আবার ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, দাম রেখাটা নির্দেশ করছি। এই যে এখন এই বিন্দুতে কি হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। কেন? কারণ এই বিন্দুতে
আমাদের এসএমসি রেখা আর এমআর রেখা পরস্পর সমান, কিউ নট বিন্দুতে আমরা পরিমাণ পেয়েছি। আর এই পরিমাণ অনুযায়ী ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের ব্যয় কতটুকু, ব্যয় হচ্ছে ধরো হচ্ছে জি এফ, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এই এফ বিন্দুতে আমাদের ব্যয়, কারণ গড় ব্যয়টা ওখান থেকে ছেদ করে গেছি। এই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এবং দেখতে পাচ্ছি আমাদের ব্যয় অপেক্ষা আয় অবশ্যই বেশি, গেল অস্বাভাবিক গেল। এরপরে স্বাভাবিকটা একটু দেখাবো, এবারে শেষ। স্বাভাবিকটা কি, স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক মুনাফার স্বাভাবিকটা কখন হবে, যখন আমরা দেখব যে আমাদের গড় আয় আর গড় ব্যয় সমান। যখন দেখব গড় আয় আর আমরা ওই এসএসসি আর এসএমসি রেখা সব ক্ষেত্রে কি আঁকবো, সব ক্ষেত্রে আমরা কি করব, সেম রেখা আঁকবো। এটা কিন্তু আমরা জেনে গেছি ইতিমধ্যে। তো এই বিন্দুতে এই বিন্দুতে আমাদের কি হবে, ই বিন্দুতে আমাদের মূলত ভারসাম্য অবস্থা তৈরি হবে। কেন, কারণ এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আমরা জানি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অবশ্যই গড় আয় আর গড় আয় আর গড় ব্যয় কি হয়, সমান হয়, ঠিক আছে। এই যেভাবে আমি অঙ্কন করছি ওইভাবে ওই স্টাইলে অঙ্কন করবা, দেখবা কোনো কষ্ট নাই। এরপরে যাব আমরা লোকসানে তো এইমাত্র দেখেছি, আর একটু দেখে নিই শেষ পর্যায়ে লোকসানেরটা আর একটু দেখে নিই। হ্যাঁ ওটা লিখলাম না, লোকসানের ব্যাপারটা লিখলাম না, আর এক ফোঁটা দেখে নিই তাহলে শেষ। এই যে আমরা স্বাভাবিকভাবেই কি করব, এসএসসি আর এই এসএমসি রেখাটা আমরা তুলব। হ্যাঁ এবার আমরা জানি কি, ওই যে বিন্দু পরস্পরকে ছেদ করেছে, এই বিন্দুর নিচে থেকে আমরা কি করব, এই বিন্দুর নিচে থেকে আমরা অবশ্যই এ আর এম আর বা দাম রেখা আমরা নেব, এ আর এম আর বা দাম রেখা আমরা নেব। কেন, কারণ তাহলে আমাদের এই বিন্দু অনুযায়ী আমাদের কি হবে, গড় আয় অপেক্ষা গড় ব্যয় বেশি দেখানো সম্ভব হবে। তাহলেই ঠিক আছে, গড় আয় অপেক্ষা গড় ব্যয় বেশি দেখানো সম্ভব হবে। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক ফলপ্রসূ হয়েছে। দুজন একটু বলো, আর বাকিরা তো ছিল না, আজকে ছিল না কেন, আসলে দুঃখ লাগলো বুঝছো, এই ক্লাসে থাকা উচিত। বলো, বুঝতে পেরেছো বিষয়গুলো? ওকে, তো অবশ্যই বাসা অঙ্কন করে আমাকে পাঠাবে, ঠিক আছে। জেরিন, ফাতেমা আর বাকিরা বাসা অঙ্কন করে পাঠাবে। আমি কিন্তু সবাইকে নির্দেশ দিলাম। ভালো থেকো, আল্লাহ হাফেজ।